আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। এদিকে আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ৫ বন্দীকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল। এবং সর্বশেষ, রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মুহাম্মদ আল ফারাহ বলেছেন, ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে, যা প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে, ইহুদিবাদী সত্তার ওপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে। তিনি আরও বলেন, আনসারুল্লাহ স্বীকার করে যে জায়নিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা। ইয়েমেন কোনো অপরাধী হুমকি দেয় না, বরং ঘোষণা করে যে কোনো আগ্রাসনকে ভারী মূল্য দিতে তারা প্রস্তুত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি। সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। সোমবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া আর কিছুই তারা গ্রহণ করে না। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি আমাদের বিবেচনায় আছে। যদি তারা, অর্থাৎ ইসরায়েলীয়দের সমর্থন দেওয়া বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয় এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে, তাহলে আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিবেচনা করব। ইরানের সঙ্গে একসময় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু ১৯৭৯ সালে দেশটিতে ইসলামী বিপ্লব এবং তার জেরে ইসলামপন্থী শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও শিয়া মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বিগত দশকগুলোতে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত প্রায় ২ দশক ধরে দুই দেশের মধ্যে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলছে, সেটি হল ইরানের পরমাণু প্রকল্প। সূত্র তাসনিম নিউজ, তেহরান টাইমস। যুদ্ধবিরতির মধ্যে ৫ বন্দীকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে ৫ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল আকসা হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা পরীক্ষার জন্য। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো অজানা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তদের পরিবার আল আকসা হাসপাতালের সামনে জড়ো হয়। কেউ কেউ স্বজনদের বুকে জড়িয়ে ধরেন, আবার কেউ নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজে উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি কারাগারে হাজারো ফিলিস্তিনি বিচার ছাড়াই আটক রয়েছেন, যা ইচ্ছাকৃত আটক হিসেবে দেখা হচ্ছে। এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল থেকে আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। এই নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে ফেরত আসা মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০-এ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রিপোর্ট লেখা পর্যন্ত ৭৮টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। শনাক্ত না হলে মরদেহগুলো বেইর আল বালাহ এলাকার গণকবরে দাফন করা হবে। গাজার কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, ফেরত আসা অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন, বাঁধা হাত, চোখে কাপড় বাঁধা এবং বিকৃত মুখের প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ মরদেহে কোনো পরিচয় ট্যাগ ছিল না।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। রাফার উত্তরে ইসরায়েলি গোলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় নাসের মেডিকেল কমপ্লেক্স। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে কারণ হলুদ রেখা নামে পরিচিত নিয়ন্ত্রিত এলাকায় কিছু ব্যক্তি প্রবেশ করেছিল। তবে এই হামলার স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এছাড়াও গাজা সিটির পূর্বাঞ্চলে এক শিশুসহ ৩ জন আহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল আংশিকভাবে দাঁড়িয়ে থাকা ভবনগুলোতে গ্রেনেড ফেলার জন্য কোয়াড্রোকপ্টার ড্রোন ব্যবহার করে চলেছে, যা স্থানীয় কর্তৃপক্ষ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বর্ণনা করে। সূত্র আল জাজিরা। গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন রাশিয়া ও চীনসহ কয়েকটি দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, যা জনসাধারণের অজানা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই এমন পরীক্ষা চালাবে। রবিবার সিবিএস টেলিভিশনের 60 মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা এসব বিষয়ে মুখ খোলে না। আমি চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হোক যে পরীক্ষা চালায় না। উত্তর কোরিয়া ও পাকিস্তানও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে তার বিশ্বাস। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়ার ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিশেষত তিনি ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ বোঝাতে চেয়েছেন কিনা তা নিয়ে। ৭৯ বছর বয়সী রিপাবলিকান এই নেতা গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক সম্মেলনে যোগদানের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হঠাৎ এই ঘোষণা দেন। রাশিয়া নতুন পারমাণবিক চালিত ক্রুজ মিসাইল, বুড়েবেস্তনিক এবং পারমাণবিক চালিত ড্রোন পরীক্ষার দাবি জানানোর পর ট্রাম্পের এই মন্তব্য আসে। যখন সিবিএস সরাসরি জানতে চায় যুক্তরাষ্ট্র কি ৩ দশকেরও বেশি সময়ের পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে, ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা অন্যান্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব। গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ১৯৯০ সালে এবং চীন ১৯৯৬ সালে সর্বশেষ এই ধরনের পরীক্ষা চালিয়েছিল। ট্রাম্প বলেন, তারা এসব বিষয়ে আপনাকে জানায় না। পৃথিবী অনেক বড়, আপনি জানেন না তারা কোথায় পরীক্ষা চালাচ্ছে। তারা গভীর ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে পরীক্ষার কোনো চিহ্ন বোঝা যায় না, শুধু হালকা কম্পন অনুভূত হয়। তবে ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট রবিবার ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র আসলে পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং সিস্টেম টেস্ট চালানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, এগুলো পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং নন ক্রিটিক্যাল টেস্ট, যেখানে পারমাণবিক বোমার অন্যান্য অংশ পরীক্ষা করা হয় যাতে তা যথাযথভাবে বিস্ফোরণের প্রস্তুতি নেয়। রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইরান। ইরান পরিষ্কার ও টেকসই শক্তি উৎপাদন বানানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে রবিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ঘোষণা দিয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য ইরান এবং রাশিয়ার সরকারের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, এই সহযোগিতার অধীনে ৪টি কেন্দ্র বুশেহারে এবং অন্য ৪টি ইরানের বিভিন্ন অংশে নির্মাণ করা হবে। ঠিক স্থানগুলো পরবর্তীতে সরকার কর্তৃক ঘোষণা করা হবে। ইসলামের তথ্য অনুসারে এই পরিকল্পনার লক্ষ্য হল ইরানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম, স্থিতিশীল এবং পরিষ্কার পারমাণবিক শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ সুবিধা প্রতিষ্ঠা করা। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় উপকূল বরাবর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত করে উল্লেখ করেন যে ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে গোলেস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প এখন শুরু হয়েছে এবং উপযুক্ত স্থান ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে। এই নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো রাশিয়ার সহযোগিতায় নির্মিত হলে ইরান ২০,০০০ মেগাওয়াট পারমাণবিক উৎপাদিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে বলে এইওআই প্রধান ব্যাখ্যা করেন।